কূটনীতিবিদ নন, তিনি নিজেকে প্রমাণ করছেন একজন তুখোর স্ট্র্যাটেজিস্ট হিসেবে। তিনি খুব ভালো করেই জানেন জনপ্রশাসন আর পুলিশ নিয়ন্ত্রণ করলেই ক্ষমতা সুরক্ষিত হয় না, আসল চাবিকাঠি থাকে সেনানিবাসের ভেতরে। বিগত 15 বছর ধরে যারা হাসিনার সুবিধাভোগী ছিল এবং যারা ওয়াকারুজ্জামানের মতো সেফ এক্সিট খুঁজেছিল, তাদের জন্য তারেক রহমানের বার্তা পরিষ্কার, কোনো আপোষ নয়। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমান চাচ্ছেন সেনাবাহিনীকে একটি পেশাদার বাহিনীতে রূপান্তর করতে, যেখানে কোনো একক ব্যক্তির রাজনৈতিক উচ্চাভিলাষ থাকবে না। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাহিনীর সুনাম ধরে রাখতে এবং আধুনিক সমরাস্ত্র ক্রয়ের মাধ্যমে বাহিনীকে বিশ্বমানের করতে চান। আর এই পরিকল্পনার পথে সবচেয়ে বড় বাধা ছিলেন হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান। ওয়াকারুজ্জামানকে বন্দী করার গুঞ্জনটি কেবল গুজব নয়, এটি আসলে এক গভীর শুদ্ধি অভিযানের অংশ। ক্ষমতার গদি এমন এক জায়গা যেখানে বসার পর তারেক রহমান প্রমাণ করছেন তিনি ক্ষমতার আসল ব্যবহার জানেন। কেন তারেক রহমান এই সময়কেই বেছে নিলেন? কারণ ভারতের সাথে বর্তমান রাজনৈতিক টানাপড়নের এই সময়ে সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংহতি তার জন্য সবচেয়ে বেশি জরুরি। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে এত বড় এক রদবদল হয়ে গেল, অথচ আপনি কি একবারও টিভির পর্দায় কোনো সংবাদ দেখেছেন? না, দেখেননি। দেশের বড় বড় পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো এক অদ্ভুত নীরবতা পালন করছে। তাদের এই নীরবতার পেছনে কাজ করছে এক রক্তহিম করা আতঙ্ক। মিডিয়া মালিকরা খুব ভালো করেই জানেন যে সেনাপ্রধানের পতন বা শীর্ষ কর্মকর্তাদের বদলির খবর প্রকাশ করলে তাদের লাইসেন্স মুহূর্তেই বাতিল হতে পারে। গোয়েন্দা সংস্থাগুলোর অদৃশ্য চাপ তাদের কণ্ঠরোধ করে রেখেছে। তারা কেবল সরকারি প্রেস রিলিজের অপেক্ষায় থাকে, কিন্তু সেনানিবাসের ভেতরের আসল সত্যটি জনগণের কাছে পৌঁছতে তারা চরমভাবে ব্যর্থ। এই ভয়ের সংস্কৃতি ভাঙতে নিউজ বিডি লাইভ আজ কাজ করছে। আমরা কেবল খবর দেই না, আমরা খবরের পেছনের খবরকে জনসমক্ষে নিয়ে আসি। কেন এই গণমাধ্যমগুলো এখন নিজেদের ব্যবসা বাঁচাতে ব্যস্ত? সেই প্রশ্ন কি আপনাদের মনেও জাগে না? তাদের এই নীরবতা কি আসলে কোনো বড় বিপর্যয়ের ইঙ্গিত? বাইরে থেকে যাই মনে হোক না কেন, সেনানিবাসের ভেতরে সাধারণ সৈনিকদের মধ্যে এখন আর কোনো লুকোচুরি নেই। জুনিয়র অফিসার এবং সাধারণ সৈনিকরা প্রকাশ্যে ওয়াকারুজ্জামানের নেতৃত্বের সমালোচনা করছেন। তারা মনে করেন হাসিনার লেজুরবৃত্তি করা একজন সেনাপ্রধান বাহিনীর সম্মান ধূলিসাৎ করেছেন। সৈনিকদের এই ক্ষোভকে পুঁজি করেই তারেক রহমান তার নতুন ঘুঁটি সাজিয়েছেন। নতুন 5 জন কর্মকর্তা যারা পেশাদারিত্বের দিক থেকে আপোষহীন, তারা এখন বাহিনীর চেইন অফ কমান্ড নিয়ন্ত্রণ করছেন। ওয়াকারুজ্জামান এখন কেবল নামমাত্র সেনাপ্রধান, যার ফাইল সই করার ক্ষমতাও এখন অন্যের ইশারায় নিয়ন্ত্রিত। ক্যান্টনমেন্টের সাধারণ সৈনিক থেকে জেসিও র্যাঙ্ক পর্যন্ত সবাই এখন পরিবর্তনের দাবি তুলছে। তারা এমন একজন সেনাপ্রধান চান যিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবিচল থাকবেন। এই শুদ্ধি অভিযান কি তবে সেখানেই শেষ হবে, নাকি এটি কেবল শুরু? এই বিশাল ক্ষমতার খেলায় আরও কত বড় চমক লুকিয়ে আছে সেটাই এখন দেখার বিষয়। ইতিহাস সাক্ষী দেয়, যার হাতে বন্দুক থাকে ক্ষমতা তার কথা বলে, কিন্তু যখন সেই বন্দুকধারী জনগণের আস্থা হারায় এবং রাজনৈতিক নেতৃত্বের কৌশলের কাছে পরাস্ত হয়, তখন তার পরিণতি হয় ভয়াবহ। ওয়াকারুজ্জামানকে কি সত্যিই বন্দী করা হবে, নাকি তাকে এক সম্মানজনক কিন্তু নিঃসঙ্গ বিদায় দেওয়া হবে? তারেক রহমানের এই সেনা বুদ্ধি কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি ক্যান্টনমেন্টের ভেতরে কোনো পাল্টা বিদ্রোহের সম্ভাবনা আছে? এই বিশাল ক্ষমতার খেলায় আরও কত বড় চমক লুকিয়ে আছে সেটাই এখন দেখার বিষয়। গোয়েন্দা সূত্র বলছে, আগামী 72 ঘণ্টা ঢাকা সেনানিবাসের ইতিহাসের সবচেয়ে রহস্যময় সময় হতে যাচ্ছে। বন্দী ওয়াকারুজ্জামান কি পারবেন এই পরিস্থিতি সামাল দিতে, নাকি তাকে তার নিজের করা দাবার চালেই চেকমেট হতে হবে? ওয়াকারুজ্জামানকে যদি সত্যিই তার পথ থেকে সরিয়ে দেওয়া হয় বা তাকে শেষ পর্যন্ত বন্দী করা হয়, তাহলে তার জায়গায় কে আসছেন? কে হবেন বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি বিশাল বাহিনীর নতুন প্রধান? তাই বিশাল ক্ষমতার খেলায় আরও কত বড় ঘটনা ঘটতে চলেছে সেটাই এখন দেখার বিষয়।